আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। হত্যা মামলায় মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত, শাহরিয়ার কবিরের 7 দিন করে রিমান্ড। শাহবাগ থানার মামলায় 3 দিনের পুলিশ হেফাজতে মেনন। সাংবাদিক সম্মেলনে এই মোজাম্মেল বাবু স্বৈরাচারের পক্ষে, জনগণের বিরুদ্ধে কথা বলে। শাহরিয়ার কবির সে যখন আওয়ামী লীগ ক্ষমতা থাকে, সে যখন দেশে থাকে, ইসলাম বিদ্বেষী হিসাবে সেই স্বৈরাচারী হাসিনাকে সে সহযোগিতা করেছে। গণতন্ত্র দিবস উপলক্ষে নয়াপল্টনে বিএনপির সমাবেশ। ভিড় করছেন কর্মী সমর্থকরা। ভিডিও কনফারেন্সে ভাষণ দেবেন তারেক রহমান। পদ্মা সেতুর মুরাল আর উদ্বোধনে অস্বাভাবিক খরচের বিষয়ে খোঁজ নিচ্ছে অন্তর্বর্তী সরকার। রূপপুর বালিশকাণ্ডের ঠিকাদারের কাজ পাওয়া নিয়েও প্রশ্ন। আমাদের এখানে কিন্তু 1 পয়সা কারো ক্ষমতা নাই যদি না উপরে দিক থেকে অনুমোদন হয়। মোরালের কষ্ট কিন্তু আমাদের বেশি হয়। মোরালের কষ্ট যেটা হয়েছে আমরা সেটা দেখছি, আমরা অ্যাডভাইজারের কাছে পাঠাবো। আশুলিয়ায় 2 কারখানা শ্রমিকদের মারামারিতে 1 জন নিহত। বকেয়া বেতনের দাবিতে বেক্সিমকো শ্রমিকদের মহাসড়কে অবস্থান। ছাত্র জনতার আন্দোলনে পেটে লাগা গুলির ক্ষত ভোগাচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অনিককে। কবে ফিরতে পারবেন স্বাভাবিক জীবনে বলতে পারছেন না চিকিৎসকরা। আগের মতো আমি হয়তো ফিরবো না কখনো, কারণ আগে যেভাবে স্বাভাবিক ছিল, বাট একটু ভালো করার জন্য প্রায় 2 বছর সময় লাগতে পারে। মানে 2 বছর আমার স্বাভাবিক জীবন থেকে দূরে যাইতে হবে। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি সিরাজ জাহান। হত্যা মামলায় সাংবাদিক মোজাম্মেল হক বাবু, শ্যামল দত্ত ও ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে 7 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। 10 দিন করে রিমান্ড চেয়েছিল পুলিশ। রমনা থানা হত্যা মামলায় মোজাম্মেল বাবু ও শাহরিয়ার কবিরকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হবে। আন্দোলনের সময় ওই হত্যাকাণ্ডে তাদের সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণাদির বিষয়ে আদালতকে জানান বাদীপক্ষের আইনজীবী। বিরোধিতা করে তাদের জামিন চান আসামি পক্ষের আইনজীবী। আত্মপক্ষ সমর্থনে আসামিদের কথা বলার সুযোগও দেন আদালত। তবে এজলাসে আইনজীবীদের হট্টগোলে ঠিকঠাক বক্তব্য উপস্থাপন করতে পারেনি তারা। ভাষানটেকের আরেক হত্যা মামলায় দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তকেও 7 দিনের রিমান্ড দেন আদালত। এছাড়া যাত্রাবাড়ি থানার হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের 3 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। এই মোজাম্মেল বাবু স্বৈরাচারের পক্ষে, জনগণের বিরুদ্ধে কথা বলে। শাহরিয়ার কবির গত 15 বছর যাবৎ এদেশের মানুষকে হত্যা, গুম করা এবং ইসলাম ধর্মের এবং বিরুদ্ধে কথা বলা প্রতিদিনে তার কাজ ছিল। তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য এই হত্যার পিছনে আর কারা কারা জড়িত আছে এই সব বিষয়গুলিকে আর সামনে আনার জন্য, তদন্ত করার জন্য তদন্ত কর্মকর্তা 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। আমরা বলেছি যে রিমান্ড নেওয়ার মতো কোনো উপাদান বা গ্রাউন্ডস নেই। শুধু মিথ্যা মামলায় উদ্দেশ্য প্রণোদিতভাবে এবং হয়রানি করার জন্য এই মামলায় রিমান্ড চাওয়া হয়েছে। দর্শক, সিএমএম কোর্টে আছেন আমার সহকর্মী নুরনবী সরকার, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। আর নুরনবী, সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের তো 3 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। এখন এজলাসের পরিস্থিতি আপনি কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। এজলাসের পরিস্থিতি ফাঁকা, কারণ আসামিকে নামানো হয়েছে মাত্রই আদালত থেকে, গারদখানায় নেওয়া হচ্ছে, তারপরে তাকে ডিবি অফিসে রিমান্ডের জন্য পাঠিয়ে দেওয়া হবে নির্দিষ্ট সময় অনুযায়ী। আর তাকে যাত্রাবাড়ি থানার একটি হত্যা মামলায় আটক দেখিয়ে, গ্রেপ্তার দেখিয়ে তাকে রিমান্ড চেয়েছিল পুলিশ 5 দিনের। সেখানে শুনানি অন্তে বিচারক 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এখন তাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করতে পারবে। আর এর আগে রাশেদ খান মেননকে শাহবাগ থানার একটি
একটি মামলায় 3 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। এছাড়া পুলিশের সাবেক 2জন আইজিপি আব্দুল্লাহ আল মামুন এবং শহীদুল হককেও বেশ কয়েকটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সাভার থানার একটি মামলায় পুলিশের সাবেক কর্মকর্তা কাফিকেও এরকম 2 দিনের রিমান্ডে দেওয়া হয়েছে। তো বেশ কয়েকটি ঘটনায় আসামিদের আনা হয়েছে এবং রিমান্ড দেওয়া হয়েছে এবং আদালত পাড়ার এটা এখন স্বাভাবিক চিত্র হয়ে গেছে। গ্রেপ্তার করা আসামি, গ্রেপ্তার হওয়া সাবেক সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী, সরকারি কর্মকর্তা যারা ছিলেন তাদের আনা হয় এবং রিমান্ড দেওয়া হয়। রিমান্ড ব্যাক শুনানি করে আবার কারাগারে পাঠানো হয়, এরকম পরিস্থিতি চলছে এবং আদালত এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা ছিল। নুরনবী, ধন্যবাদ আপনাকে। এদিকে শাহবাগ থানায় বিএনপি নেতা মির্জা আব্বাসের করা মামলায় রাশেদ খান মেননের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 2018 সালের ডিসেম্বরে মির্জা আব্বাসের ওপর এই হামলার ঘটনায় অভিযোগ আনা হয়। মামলায় 5 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিল পুলিশ। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আদাবর থানায় গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় গ্রেপ্তার ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে দ্বিতীয় দফায় 6 দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন আদালত। 27 আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমানের আদালত এই আদেশ দেন। গত 22 আগস্ট রাজধানীর গুলশান থেকে মেননকে গ্রেপ্তার দেখানো হয়। পরদিন ওই মামলায় তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বেলা 2:30টায় আনুষ্ঠানিকভাবে শুরু হবে বিএনপির সমাবেশ। যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকাল থেকেই সভাস্থলে খণ্ড খণ্ড মিছিল নিয়ে হাজির হয়েছেন নেতাকর্মীরা। ঢাকা মহানগর, উত্তর দক্ষিণ ছাড়াও আশপাশের জেলা ও মহানগর থেকে নেতাকর্মীরা যোগ দিচ্ছেন। তাদের হাতে শোভা পাচ্ছে রং বেরঙের প্ল্যাকার্ড, দিচ্ছেন নানা স্লোগান। এই সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভাপতিত্ব করবেন। এছাড়া দলটির স্থায়ী কমিটির সদস্য ও জ্যেষ্ঠ নেতারাও দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। গণতন্ত্র দিবস উপলক্ষে নয়াপল্টনে চলছে বিএনপি সমাবেশ। আগেই জানাচ্ছিলাম, সেখানে রয়েছেন আমার সহকর্মী সাইফুদ্দিন রবিন। সরাসরি যেতে চাই তার কাছে। রবিন, দুপুর থেকেই তো সমাবেশের মূল আনুষ্ঠানিকতা শুরু, এখন কি অবস্থা দেখছেন সেখানকার? ঠিক 2টার পরপরই বলা ছিল আনুষ্ঠানিকভাবে শুরু হবে এই সমাবেশ, গণতন্ত্রের সমাবেশ, যেটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল 15 সেপ্টেম্বর, কিন্তু বৈরী আবহাওয়ার কারণে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সেটি 2 দিন পিছিয়ে আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে। গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির 2 দিনের কর্মসূচি ছিল, যার একটি কেন্দ্রীয় শহীদ মিনারে বিগত 15 বছরে হত্যা, নির্যাতনের শিকার নেতা কর্মীদের স্মরণ এবং সাম্প্রতিক অভ্যুত্থানে হতাহতদের স্মরণ, এবং সেই সঙ্গে এই গণতন্ত্রের সমাবেশ, যেটি নয়াপল্টনে গণতন্ত্রের সমাবেশের পাশাপাশি সারা দেশেই কিন্তু মহানগর পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে একটি সমাবেশ এবং র্যালি অনুষ্ঠিত হচ্ছে, যেখানে অংশ নিচ্ছেন দলের স্থায়ী কমিটির সদস্যরা এবং দলের শীর্ষ নেতারা। এবং বিএনপি যেটি বলছে যে এই গণতন্ত্রের সমাবেশে ঢাকায় যেটি অনুষ্ঠিত হচ্ছে, সেই গণতন্ত্রের সমাবেশে মূলত ঢাকা মহানগর, ঢাকা জেলা এবং আশপাশের অর্থাৎ গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ জেলার নেতৃবৃন্দ এসে যুক্ত হবেন। ইতিমধ্যেই নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনের এই সমাবেশ স্থল ঘিরে কিন্তু নেতাকর্মীদের উপস্থিতি বাড়ছে, অর্থাৎ নেতাকর্মীরা দলে দলে মিছিল নিয়ে এসে যুক্ত হচ্ছেন। এবং নেতৃবৃন্দ যেটি বলছেন যে বিগত 15 বছর বিগত সরকারের বিরুদ্ধে তাদের যে চলমান আন্দোলন ছিল, সেই আন্দোলনের ধারাবাহিকতায় কিন্তু তারা এখনও রাজপথে আছে। অর্থাৎ তারা যেই গণতন্ত্র পুনরুদ্ধার, বহুদিনের গণতন্ত্র প্রতিষ্ঠার যে সংগ্রাম, সেই সংগ্রামে তারা এখনো একাত্ম হয়েছেন এবং সেই সঙ্গে তারা বলছেন যে আগামী দিনে যতক্ষণ না পর্যন্ত নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। এবং নেতৃবৃন্দ ইতিমধ্যেই এসে যুক্ত হচ্ছেন। দলের স্থায়ী কমিটির সদস্যরা যেহেতু বিভাগীয় সমাবেশগুলোতে প্রধান অতিথি হিসেবে অংশ নিচ্ছেন, এখানটায় সভাপতিত্ব করবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং অন্যান্য শীর্ষ নেতারাও থাকবেন। তবে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যার বক্তব্যের মধ্য দিয়ে নতুন এক ধরনের বার্তা পেতে যাচ্ছে দলের নেতাকর্মী, দেশবাসী, এমনটি বলছেন তারা। বলছেন নির্বাচন, প্রচুর মানুষ সেখানে জড়ো হয়েছেন দেখতে পাচ্ছি সেখানে আমরা। ধন্যবাদ আপনাকে। পদ্মা সেতুর দুপ্রান্তে 2টি মুরাল আর উদ্বোধনী স্থাপনা নির্মাণে অস্বাভাবিক ব্যয়ের বিস্তারিত জানতে চায় অন্তর্বর্তী সরকার। এরই মধ্যে নির্বাহী প্রকৌশলীকে তাড়া দিয়েছেন যোগাযোগ উপদেষ্টা। প্রকল্পের অংশই ছিল না সেগুলো। উদ্বোধনের তাড়াহুড়োয় কোনো রকম টেন্ডার ছাড়াই এমন এক প্রতিষ্ঠানকে দেয়া হয় কাজ, যারা ঘটিয়েছিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বালিশকাণ্ড। পুরো টাকা তুলেও নিয়েছে প্রতিষ্ঠানটি। আকলাকুস সাফার রিপোর্টে বিস্তারিত।
2022-এর 25 জুন দিনভর জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে পদ্মা সেতুর উদ্বোধন করেন তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের আগে তড়িঘড়ি করে সেতুর দুপ্রান্তে নির্মাণ করা হয় উদ্বোধনী কমপ্লেক্স। তাতে একটি করে মুরাল ও উদ্বোধনের ফলক, চারপাশে বেদি, সামনে ফোয়ারা। মাওয়া প্রান্তে কয়েকটি ও জাজিরায় ইস্পাতের তৈরি মাছের ভাস্কর্য রয়েছে। দুই প্রান্তে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার দুটি মুরালের উচ্চতা ছিল মোট 6,642 বর্গফুট। খরচ আকাশচুম্বী। চূড়ান্ত বিলের নথিপত্র বলছে উদ্বোধনী কমপ্লেক্সের নকশা প্রণয়ন ও তদারকি বাবদ ব্যয় করা হয়েছে 94,62,000 টাকা। মাওয়া ও জাজিরায় ভূমি উন্নয়ন ও পাইলিং বাবদ ব্যয় দেখানো হয়েছে 7,44,00,000 টাকারও কিছু বেশি। মাওয়া প্রান্তে উদ্বোধনী কমপ্লেক্স নির্মাণ সহ আনুষঙ্গিক আরও বিভিন্ন কাজ করে সেখানে বিল দেখানো হয়েছে 66 কোটি টাকা। একই কাজ জাজিরাতে করতে ব্যয় হয়েছে 42,53,00,000। সব মিলিয়ে দুই প্রান্তের উদ্বোধনী কমপ্লেক্স তৈরিতে খরচ হয়েছে 116,92,00,000 টাকা। উদ্বোধনী এই কমপ্লেক্স নির্মাণ করা হয়েছে মূলত দুই প্রান্তের এই মুরালগুলোকে কেন্দ্র করে, যেগুলো সেতু প্রকল্পের কোনো অংশই ছিল না। সরকার পতনের পর মুরালের এই ছবিগুলো মুছে দেয়া হয়েছে। মুরাল দুটির নির্মাণ ব্যয় দেখানো হয় সেতু প্রকল্পের নদী শাসনের অংশ থেকে। তৎকালীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নির্দেশে সে কাজ দেয়া হয় ঠিকাদারি প্রতিষ্ঠান মজিদ সন্স অ্যান্ড কনস্ট্রাকশনকে। প্রতিষ্ঠানটি এখন ঠিকানা বদলে অন্য জায়গায় চলে এসেছে। এই সেই প্রতিষ্ঠান যারা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বালিশকাণ্ড ঘটিয়েছিল। এক একটি বালিশের খরচ দেখিয়েছিল 6,000 টাকা, আর সেই বালিশ উপরে উঠানোর খরচ দেখিয়েছিল 800 টাকা করে মজুরি। একই প্রতিষ্ঠান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 10 তলা একটি হল নির্মাণ করে, যার ছাদ ধসে যায় একাংশ। এমন সমালোচিত একটি প্রতিষ্ঠানকে কি করে ওই কাজ দেয়া হয়েছিল তড়িঘড়ি করে, তাও আবার টেন্ডার ছাড়া? এ বিষয়ে জানতে চাইব সেতু বিভাগের তখনকার যিনি তদারকি করেছেন নির্বাহী প্রকৌশলী সৈয়দ রজব আলীর কাছে। সাংবাদিকরা পারেন নাই তখন কিছু বলতে, আমরা তখন কিছু বলতে পারিনি। পারছি কি বলেন, আমাদের এখানে কিন্তু 1 পয়সা কারো ক্ষমতা নাই যদি না উপরে দিক থেকে অনুমোদন হয়। মোরালের কষ্ট কিন্তু আমাদের বেশি হয়। মোরালের কষ্ট যেটা হয়েছে আমরা সেটা দেখছি, আমরা অ্যাডভাইজারি কাছে পাঠাবো। শুধু মোরালই নয়, অস্বাভাবিক ব্যয় হয়েছে সেতুর উদ্বোধনী অনুষ্ঠানেও। দিনব্যাপী আয়োজনে ব্যয় হয় 89 কোটি টাকা। এক্ষেত্রেও উন্মুক্ত দরপত্রে কাজ হয়নি। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। গাজীপুর ও আশুলিয়ায় আজও বিক্ষোভ করছে শ্রমিকরা। সকাল 8টা থেকে শ্রমিকরা কর্মস্থলে যোগদান, এরপর বিভিন্ন দাবি দেওয়া নিয়ে তারা কাজ বন্ধ করে দেয়। অসন্তোষের জেরে আশুলিয়া শিল্পাঞ্চলে 2টি পোশাক কারখানার শ্রমিকদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে একজন নিহত হয়েছে, আহত বেশ কয়েকজন। বন্ধ আছে 19টি পোশাক কারখানা। শিল্প পুলিশ জানিয়েছে 19টির মধ্যেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে 18টি। একটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে, অন্যান্য কারখানায় চলছে পুরোদমে উৎপাদন। কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। শিল্পাঞ্চলে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। অব্যাহত আছে সেনা টহল। বকেয়া বেতনের দাবিতে সকাল 9টায় গাজীপুরের টঙ্গীতে সিজনস ড্রেসেস লিমিটেডের কারখানায় শ্রমিকরা রাস্তায় নামে। তাদের বিক্ষোভের কারণে প্রায় 1.5 ঘন্টা সড়কে যান চলাচল বন্ধ থাকে। চন্দ্রা এলাকার একটি পোশাক কারখানার সামনে শ্রমিকরা অবস্থান নেয়। চন্দ্রা ও ভোগড়া বাইপাসে যানজট দেখা দেয়। এর আগে সকাল 10:30টার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চক্রবর্তী এলাকার মহাসড়কে অবস্থান নেয় বেক্সিমকো টেক্সটাইলের শ্রমিকরা। এতে দেখা দেয় যানজট, পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দর্শক, এ পর্যায়ে আমরা গাজীপুরে যেতে চাই, সেখানকার পরিস্থিতি জানবো। আমার সহকর্মী পলাশ প্রধান সেখানে রয়েছেন। পলাশ, এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কেমন আমাদেরকে জানাবেন, এবং রাস্তায় চলাচলকারীদের ভোগান্তির চিত্র তো আপনি দেখছেন, সে বিষয়েও জানাবেন আমাদের। দেখাই এটি হচ্ছে যে ভাষামুখী। এখানে আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে প্রায় রাজনীতি অর্থাৎ এখান থেকে অর্থাৎ ঘটনাস্থল থেকে গাজীপুর থেকে রাজনীতি পর্যন্ত প্রায় 5 কিলোমিটার যানজট কিন্তু রয়েছে এক সাইডে। বিভিন্ন কাছে যদি বলি যে ময়মনসিংহ মুখে, সেক্ষেত্রে বলবো যে প্রায় 7 কিলোমিটার কিন্তু
এখনো যানজট রয়েছে, অর্থাৎ যারা পরিবহন রয়েছে এবং যাত্রী রয়েছে এক কথা বলা চলে যে অতিষ্ঠ হয়ে গেছে। কিছুক্ষণ আগে কিন্তু আমরা যাত্রী এবং পরিবহনদের সাথে কথা বলেছি, পরিবহন মালিক এবং ড্রাইভার হেল্পাররা জিজ্ঞেস বলছে যে প্রায় 4 ঘন্টা যাবতীয় কিন্তু তারা একই স্থানে কিন্তু তারা বসে রয়েছে, কোথাও কিন্তু এখনো যেতে পারেনি। তবে এখন থেকে আধা ঘন্টা আগে সেনা কর্মকর্তারা এসে কিন্তু ঘটনাস্থলে যারা শ্রমিককে বিক্ষোভ করছিল তাদেরকে বুঝিয়ে তাদের দাবি দাবাগুলো মেনে নিয়ে কর্তৃপক্ষের সাথে একটি সমঝোতা বসেছে। সেখানে কিন্তু তারা বলছিল যে তাদের যে দাবি দাবাগুলো ছিল সেটি মেনে নিয়ে তাদেরকে কর্মস্থলে বসে দেওয়া হবে। তবে এখন পর্যন্ত যদি বলি তাদের জি, বুঝতে পেরেছি পলাশ, ধন্যবাদ আপনাকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ আরও 3টি অভিযোগ জমা হয়েছে। আন্দোলনে গণহত্যার অভিযোগে এখন পর্যন্ত ট্রাইব্যুনালের প্রসিকিউশনে 9টি অভিযোগ দায়ের হলো। এ নিয়ে ব্রিফ করছেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। আমরা চেষ্টা করব কাজটাকে ক্রমাগত এগিয়ে নেওয়ার জন্য, যাতে কোনো বিলম্ব এখানে না হয়, এবং সেই চেষ্টা অব্যাহত থাকবে। আপনি তো দ্রুত ট্রাইব্যুনাল গঠনের জন্য বেশ কয়েকবার দাবি জানিয়েছেন, কিন্তু এই ক্ষেত্রে অগ্রগতি কি? দেখুন, এটা তো রাষ্ট্রের ব্যাপার, আমরা তো প্রসিকিউশন টিম মাত্র। এখানে আপনারা জানেন যে আইন অনুযায়ী এখানে বিচারক যারা হবেন তারা সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারক, অথবা বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন বা করেছেন এরকম, অথবা হাইকোর্ট বিভাগের বিচারক হওয়ার উপযুক্ত ব্যক্তি, অর্থাৎ আইনজীবীও যদি হয়, জেলা জজও যদি হয়, তারা এখানে বিচারক হওয়ার উপযুক্ত। সুতরাং এই যে বিচারক নিয়োগের যে প্রক্রিয়াটা আছে, সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে এখানে বিচারক আনতে হবে। এখন হাইকোর্ট ডিভিশনে যে যত বিচারক আছেন বা যারা আছেন তাদের মধ্য থেকে এখানে বিচারক হিসেবে পাওয়াটা কঠিন হয়ে যাচ্ছে। সুপ্রিম কোর্টের বিচারের স্বল্পতা আছে, সুতরাং এই বিচারকদের নিয়োগ দেওয়ার মাধ্যমেই কেবলমাত্র এখানে কিন্তু বিচারক আমরা পাবো। সেই জন্য বিচারক নিয়োগের প্রক্রিয়াটা ত্বরান্বিত হচ্ছে। আমাদেরকে বলা হয়েছে যে এটা খুব দ্রুত গতিতে চলছে। বিচারক নিয়োগ হওয়া মাত্রই আমাদের এখানে বিচারক আমরা পাবো বলে আমরা আশা করছি। আমরা সহযোগিতা করছি রাষ্ট্রকে, যাতে করে এখানে দ্রুত বিচারক নিয়োগ করা সম্ভব হয়। সুনির্দিষ্ট ডেট এবং অন্য সময়সীমা এটা আমাদের পক্ষে বলা অনুচিত হবে। এটা আইন উপদেষ্টা বা আইন মন্ত্রণালয় ভালো বলতে পারবেন। আমরা চেষ্টা করব দ্রুততম সময়ের মধ্যে। সুনির্দিষ্ট ডেট আমরা দিতে পারছি না অন্তত। অনাগ্রহের কারণটা কি? বিচারক আপনি বলছেন যে কঠিন হয়ে যাচ্ছে। না, অনাগ্রহ নাই, অনাগ্রহের কোনো কারণ নাই। আপনারা জানেন যে এইখানে নিরপেক্ষ বিচারক লাগবে, আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য বিচারক লাগবে। তা আমাদের হাইকোর্ট ডিভিশনের বিচারক যারা আছেন, যারা বিগত সরকারের আমলে নিয়োজিত হয়েছেন, স্বাভাবিকভাবেই তাদেরকে যদি এই ট্রাইব্যুনালে আনা হয়, এটা নানান দিক থেকে প্রশ্ন উঠতে পারে। আমরা চাই যে এমন সব বিচারক এখানে নিয়ে আসা হোক যে যাদের ব্যাপারে কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই। তাদেরকে সেই ধরনের জ্ঞান সম্পন্ন, সেই দূরদৃষ্টি সম্পন্ন, এবং তারা যাতে জাতির প্রতি তাদের কমিটমেন্ট আছে, এই ধরনের বিচারকই এখানে দরকার। তো সেই কারণে সরকারকে নানান দিক বিবেচনা করতে হচ্ছে। এই বিবেচনা করার কারণেই তাদের এই গুছাতে একটু সময় তো লাগতেই পারে, সেই সময়টা তো দিতে হবে। দর্শক, ব্রিফ করছেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। আমরা সরাসরি ছিলাম তার বক্তব্যে। অনিক কুমার দাস জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের 2য় বর্ষের শিক্ষার্থী। এখন প্রিয় ক্যাম্পাসে থাকার কথা থাকলেও আছেন হাসপাতালের বেডে। বয়ে বেড়াচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পেটে লাগা গুলির ক্ষত। জানেন না কবে ফিরবেন স্বাভাবিক জীবনে। বাকিটা ফারহানা ন্যান্সির প্রতিবেদনে। অনেকের এ চোখে নানা প্রশ্নের সমীকরণ মিলছে না। কবে হাসপাতাল থেকে ছাড়া পাবেন, কবেই বা লেখাপড়া শেষ করে ধরবেন পরিবারের হাল। আসলে আমার কি হবে, আমার পরিবারকে কিভাবে দেখবো? আগের মতো আমি হয়তো ফিরবো না কখনো, কারণ আগে যেভাবে স্বাভাবিক ছিল, বাট একটু ভালো করার জন্য প্রায় 2 বছর সময় লাগতে পারে। 2 বছর আমার স্বাভাবিক জীবন থেকে দূরে যাইতে হবে। হাজারো শিক্ষার্থীর মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলনের সামনের সারির মুখ ছিল অনিক। দৃপ্ত কণ্ঠে স্লোগানে উদ্দীপ্ত করতেন আন্দোলনের সহযাত্রীদের। তবে 16 জুলাই এক গুলিতেই থমকে যায় অনিকের পৃথিবী। গুলিতে খাদ্যনালীর ক্ষতিটা বারবার ভোগাচ্ছে, যার সুরাহা ঠিক কিভাবে হবে সে বিষয়ে এখনো নিশ্চিত নন চিকিৎসকরা। স্থানীয় ছাত্রীদের সন্ত্রাসীরা, আওয়ামী সন্ত্রাসীরা, তারা রামদাও, তারপর হচ্ছে আপনার চাপাতি, দেশি বন্দুক, দেশি অস্ত্র নিয়ে আমাদের উপর আক্রমণ শুরু করে। তারা যখন ধাওয়াকে পালাচ্ছিল তখন যেতে যেতে গুলি মারে, এবং একটা গুলি এসে আমার পেটে লাগে। পেটে লাগার পর আমার খাদ্যনালী ড্যামেজ হয়ে যায়, পাকস্থলী ড্যামেজ হয়, এবং আমার অ্যাপেন্ডিসাইটটা পুরোপুরি নষ্ট হয়ে যায়, তাই ওটা কেটে বাধ্য হয়েছে।
তবে এক জায়গায় অনেককে ভাগ্যবান বলতেই হয়। রাজপথে যে যোদ্ধাদের কাঁধে ভর করে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন, অসুস্থতার সময় তারাই পরিবারের সদস্যের মতো দিনরাত সেবা করছেন। আমি অনেকের পিছনে ছিলাম। হুট করে একটু পরে অনেকের পেটে এসে গুলি লাগে এবং ওই গুলি লাগার পরে এখানে দেখতে পেলাম যে একটু রক্ত, পরে হচ্ছে একটু পরে ধীরে ধীরে এত ব্লাডিং হচ্ছিল যে ওটা দেখার পরে অনেকেই আমরা হচ্ছে মানে ভীতসংস্ত হয়ে গেছিলাম। কতটুকু স্বাভাবিক একটা পুরুষ ছেলে, পরিবারের বড় সন্তান, সেদিক থেকে কতটুকু সক্ষম হবে জানি না। মাত্র সেকেন্ড ইয়ারে পড়তেছে, এখন সেই দিক থেকে আমরাও চিন্তিত আছি। পাশাপাশি ওর সাপোর্ট দেওয়ার জন্য, মানসিক সাপোর্ট দেওয়ার জন্য আমরা সার্বক্ষণিক ওর সাথে আছি। তবে যত আঘাতই আসুক, অনেকরা দমে যেতে চায় না, সব সময় ধারণ করতে চায় নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর উত্তরায় ছাত্র জনতার ওপর গুলিবর্ষণকারী দেলোয়ার হোসেন রুবেলকে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের টঙ্গী এলাকায় অভিযান চালায় র্যাব। এক পর্যায়ে দেলোয়ারকে গ্রেফতার করে র্যাব। সকালে র্যাব সদর দপ্তর থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। গত 3 আগস্ট রাজধানীর উত্তরার 11 নম্বর সেক্টরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালান দেলোয়ার, যে ছবি সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই গুলিবর্ষণের মামলায় এজাহারভুক্ত আসামি ছিলেন দেলোয়ার। ভারতে অনুপ্রবেশ মামলায় সাবেক বিচারপতি মানিকের জামিন মঞ্জুর করেছেন সিলেটের আদালত। সিলেটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এই আদেশ দেন। তবে দেশের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে মামলা থাকায় তিনি এখনই মুক্তি পাবেন না। সকালে কড়া নিরাপত্তায় তাকে আদালত প্রাঙ্গণে এনে এজলাসে তোলা হয়। এ সময় তার পক্ষে সরকার নিযুক্ত আইনজীবী জামিন আবেদন করেন। 23 আগস্ট রাতে কানাইঘাট সীমান্ত থেকে আপিল বিভাগের সাবেক এই বিচারপতিকে আটক করে বিজিবি। তার বিরুদ্ধে ঢাকা ও নোয়াখালীতে 2টি মামলা রয়েছে। উনি এই মামলায় এখানে জামিনপ্রাপ্ত হইলেও ওনার বিরুদ্ধে যেহেতু ঢাকার বিভিন্ন থানার হত্যা সহ বিভিন্ন গুরুতর অপরাধে সহায়তার জন্য মামলা রুজু আছে, ওইসব মামলায় তিনি জেল হাজতে আটক থাকবেন এবং ওনাকে পরবর্তীতে এই জেলখানা থেকে ঢাকায় প্রেরণ করা হবে। মাজার ভাঙা ফৌজদারি অপরাধের সমান, নিজ হাতে আইন তুলে নেবার অধিকার ইসলাম কাউকে দেয়নি বলে মন্তব্য করেছেন চিন্তক ও কবি ফরহাদ মজহার। দুপুরে হাইকোর্টের মাজার গেটে আয়োজিত মাজার ভাঙার প্রতিবাদে গণপ্রতিরোধ যাত্রার শুরুতে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরো বলেন, মাজার সম্পর্কে নেতিবাচক তথ্য ছড়াতে কিছুটা হলেও সেকুলাররা দায়ী। পরে আয়োজকদের পক্ষ থেকে 5 দফা দাবি তুলে ধরা হয়। সেখানে বলা হয়, সকল মাজার ও দরবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে সরকারকেই। মব জাস্টিস, মোরাল পুলিশিং ও নারী বিদ্বেষী প্রচারণা বন্ধে সরকারকে কঠোর হওয়ার দাবি জানান তারা। পরে গণপ্রতিরোধ যাত্রা করে সচিবালয় অভিমুখে যায় তারা, যেখানে বাম রাজনৈতিক দলের নেতাকর্মীদের অংশ নিতেও দেখা যায়। বাংলাদেশে যারা মাজার ভেঙেছে, আমাদের শায়েখরা, আমাদের শ্রদ্ধাভাজন যারা ধর্ম সম্পর্কে আমাদেরকে অনেক ভালো জানেন, তারা পরিষ্কার আমাদেরকে বলেছেন, আমাদেরকে দেখান কোন আলেম বলেছে মাজার ভাঙতে হবে। আপনারা কারা, কোথা থেকে এসছেন, আপনারা কোন ইসলামের ধ্বজা নিয়ে আপনারা দাঁড়িয়েছেন যে আপনারা মাজার ভাঙতে নিয়েছেন। শোনো, খুব ভালো রং দিবা যেন বহুদিন টিকে, রোদ বৃষ্টি ঝড়ে এই অবস্থা না হয়। রেইনবো ওয়েদার কেয়ার আছে না? রেইনবো ওয়েদার কেয়ারে আল্ট্রাভায়োলেট প্রোটেকশন থাকায় রোদ, বৃষ্টি ও তাপে দেয়ালের রং মলিন হয় না, আর বাড়ি থাকে উজ্জ্বল বছরের পর বছর। দেখছেন স্যার, এত বছর পরও রং এখনো চকচকে। হ্যাঁ, তাই তো দেখলাম। ঝড় বৃষ্টি ধুলা ডোন্ট কেয়ার, থাকলে রেইনবো ওয়েদার কেয়ার। রেইনবো পেইন্টস, দ্য কালার অফ জয়। আর্থিক খাতে সংস্কার ও তারল্য সংকট দূর করতে পাশে থাকবে বিশ্বব্যাংক, প্রদান করবে বাজেট সহায়তাও। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ এমন তথ্য জানিয়েছেন। সকালে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক ম্যাথিউয়ের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল অর্থ উপদেষ্টার সাথে বৈঠক করেন। এরপর উপদেষ্টা জানান, বিশ্বব্যাংকের সাথে ইতিবাচক আলোচনা হয়েছে। ঋণ প্রদানে যাতে বাস্তবায়নযোগ্য শর্ত দেয়া হয় সে বিষয়ে আহ্বান জানিয়েছেন উপদেষ্টা। এদিকে আর্থিক খাত সংস্কারে বাংলাদেশকে $100 কোটি ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক। এর মধ্যে পলিসি বেসড লোন $750 মিলিয়ন এবং ইনভেস্টমেন্ট লোন ও গ্যারান্টি ফ্যাসিলিটি হিসেবে পাবে $250 মিলিয়ন। আগামী ডিসেম্বরের মধ্যে বিশ্বব্যাংকের বোর্ডে এই ঋণ অনুমোদন দেওয়ার কথা রয়েছে।
এই বছরে একটা বাজেট সহায়তা আমরা আবার আগামী ইসের এক্সপেক্ট করছি, সেটা ফাইনালাইজ হবে। আমাদের অলরেডি কত কি প্রজেক্ট হবে না হবে সেটা আমরা ওদেরকে জানাই। আমাদের যে সংস্কারের জন্য বা অর্থনৈতিক উন্নয়নের যে সমস্ত জিনিস বাস্তবায়নযোগ্য হয় সেই কতগুলো অ্যাকশন আমাদেরকে দেবে। রেমিটেন্স প্রবাহ বাড়ার ইতিবাচক প্রভাব পড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ভান্ডারে। এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র। বলেন, রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে $24,300 মিলিয়ন, IMF এর মানদণ্ডে যা $20,000 মিলিয়ন কাছাকাছি। রেমিটেন্সের প্রবৃদ্ধি ঘটছে। গত অর্থবছরের তুলনায় এই অর্থবছরে প্রায় 60% প্রবৃদ্ধি হয়েছে, এবং আমরা যদি জুলাইয়ের সাথে অগাস্টের প্রবৃদ্ধি ধরি তাহলে এটা প্রায় 90% প্রবৃদ্ধি হয়েছে। আন্তঃব্যাংক ফরেন এক্সচেঞ্জ সেটাকে সক্রিয় করা হয়েছে। ব্যাংকগুলো চাইলে নিজেরা ডলার কেনা বেচা করতে পারছে। তিতাসের কর্মকর্তা ও কর্মচারীদের চোর বলায় পেট্রোবাংলার চেয়ারম্যানের অপসারণের দাবি করেছেন তিতাস গ্যাসের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা। একই সাথে পেট্রোবাংলার চেয়ারম্যান হিসেবে অভিজ্ঞ জ্বালানি বিশেষজ্ঞের পদায়নও দাবি করেছেন তারা। সকালে নিজ কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে এসব দাবি তুলে ধরেন তিতাস গ্যাসের কর্মকর্তারা। দুর্নীতিবাজ তৌফিকি এলাহি ও নসরুল হামিদ বিপুর সিন্ডিকেটের সদস্য হলেও পেট্রোবাংলার চেয়ারম্যান হিসেবে জনেন্দ্রনাথ সরকার এখনও বহাল তবিয়তে আছেন। অন্যায়ের প্রতিবাদ করায় চেয়ারম্যানের পক্ষ থেকে নিজ কার্যালয়ের কর্মকর্তাদের আইনের ভয় দেখানো হচ্ছে বলেও দাবি করা হয় মানববন্ধনে। তিতাসের কর্মীরা বলেন, জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে অবিলম্বে প্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসন প্রয়োজন। আবাসিক খাতে নতুন গ্যাস সংযোগ বন্ধের সিদ্ধান্ত থেকে বের হয়ে আসার দাবিও জানানো হয় মানববন্ধন থেকে। সৎ অফিসার হিসেবে কাজ করি। আজকে যাদেরকে পেট্রোবাংলা চেয়ারম্যান মহোদয় আমার জিএমদেরকে দুর্নীতিবাজ বলেছে, দুর্নীতিবাজ যদি বলেই থাকেন তাহলে দুর্নীতিবাজের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছেন না কেন? তিতাস গ্যাসের অপরাধ, তিতাস গ্যাসের দুর্নীতির দায় আপনাকে নিতে হবে। আপনি আজকে আসেননি, আপনি কয়েক বছর পার করে দিয়েছেন। আপনি আজকে নতুন করে শিখাচ্ছেন আপনি আমাদেরকে দুর্নীতিমুক্ত করবেন। আগে নিজে দুর্নীতিমুক্ত হন, আপনি নিজের দিকে তাকান। নিজস্ব ব্যবস্থাপনায় গ্যাস উৎপাদন করতে হবে, কিন্তু তা না করে ওনারা করছে কি, ওনারা এলএনজি আন্দোলনের মাধ্যমে দেশের রিজার্ভ তারা শূন্য করে নিয়ে গেছে। আমরা এই চক্রের অবসান চাই, এবং এই চক্রকে রেখে কখনই জ্বালানি সেক্টর আমাদের সংস্কার সম্ভব হবে না। অ্যান্থনি আকাশ গোমেজের অপমৃত্যুতে দায়ী ব্যক্তিদের শাস্তির দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন করে সম্মিলিত খ্রিস্টান সমাজ। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করে সম্মিলিত খ্রিস্টান সমাজ। এ সময় আকাশ গোমেজের স্বজনদের অভিযোগ, টাকা চুরির মিথ্যা অভিযোগ দিয়ে আকাশের মোবাইল ও মানিব্যাগ রেখে দেয় টিএএস গ্রুপ। এতে মানসিকভাবে ভেঙে পড়েন আকাশ। এক পর্যায়ে আত্মহত্যার পথ বেছে নেন। সম্মিলিত খ্রিস্টান সমাজের মহাসচিব বলেন, আকাশ আত্মহত্যা করেনি, একজনের অনিয়ম অন্যজনের উপর চাপিয়ে দিয়ে তাকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে। আকাশের মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট সবাইকে শাস্তির আওতায় আনার দাবি জানায় সম্মিলিত খ্রিস্টান সমাজ। আমরা তো বলতে চাই সে আত্মহত্যা করেনি, তাকে আত্মহত্যার প্ররোচনা করা দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা বরাবর আমরা এটাই চাই যে যারা বা যে কোম্পানি এর জন্য দায়ী তাদের আমরা উপযুক্ত শাস্তি দিতে চাই। অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। এখন চলছে ব্রিফিং, আমরা সরাসরি চলে যেতে চাই সেখানে। যে কেন্দ্রীয় ব্যাংক যে কমিশন বানিয়েছে তারা অনেক গভীরে যেয়ে সুনির্দিষ্টভাবে আরও দেখার সুযোগ পাবে। কেন্দ্রীয় ব্যাংক টাস্ক ফোর্স তৈরি করেছে, অর্থাৎ তারা সুনির্দিষ্টভাবে পদ্ধতি বা প্রক্রিয়া বা পদক্ষেপ বলবে, মন্তব্য দিবে। আমরা দেখছি এখানে কি ঘটনাটার মাত্রাটা কি, সমস্যাটার মাত্রাটা কি, তার চরিত্রটা কি। এইখানে আমাদের কাছে পুরো সংস্কার কর্মসূচি এক্সপেক্ট করাটা মনে হয় আমরা সংস্কার কর্মসূচি দিচ্ছি না। আমরা তো এই মুহূর্তে স্বচ্ছতার করছি যে ঘটনাটা কি, কোথায় দাঁড়িয়ে আছে, গ্রাউন্ড জিরো বের করতেছি আমরা। গ্রাউন্ড জিরো থেকে ইমারত তৈরি করা যাবে, সেই ইমারতটা তৈরি হবে কিনা সেটা বোঝার জন্য আমরা দেখছি। আরে হয়েছে রে বাবা, ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার নিয়ে আপনি স্পেসিফিক ইস্যু বলবো না, স্পেসিফিক ইস্যু বলবো না, বলছি তো আমরা না, এগুলির জন্য একটু ধৈর্য ধরেন। আমরা রেডি হলে আপনাদের বলবো। আপনাদের প্রক্রিয়াতে কতদূর গিয়েছি এটা আমরা পরিষ্কার করেছি। হয়েছে তো, যথেষ্ট হয়েছে। আপনি তো করবেন একটা 40 মিনিট।
19 থেকে 21 সেপ্টেম্বর পর্যন্ত 3 দিন ব্যাপী ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে 11তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার। এই উপলক্ষে সকালে রাজধানীর একটি অভিজাত হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে এশিয়ান ট্যুরিজম ফেয়ারের চেয়ারম্যান বলেন, 3 দিন ব্যাপী ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় এই মেলা অনুষ্ঠিত হবে। মেলা প্রতিদিন 10টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত চলবে। এই ট্যুরিজম ফেয়ারে বাংলাদেশ, মালদ্বীপ, চায়না, ফিলিপিন, শ্রীলঙ্কা সহ প্রায় শতাধিক পর্যটন সংস্থা অংশ নেওয়ার কথা রয়েছে। মেলায় আসন্ন পর্যটন মৌসুমে দেশ ও বিদেশে বেড়ানোর বিভিন্ন আকর্ষণীয় ভ্রমণ অফার ও হোটেল রিসোর্ট বুকিং সহ বিভিন্ন ছাড়ের ব্যবস্থা রয়েছে। ট্যুরিজম ফেয়ারে প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে 30 টাকা। এই মেলার অন্যতম উদ্দেশ্য হলো বাংলাদেশের পর্যটন আকর্ষণকে দেশ বিদেশের মানুষের কাছে আরও জনপ্রিয় করা ও আঞ্চলিক পর্যটন শিল্পের সাথে সেতু বন্ধন করা। পর্যটন শিল্পে গতি ফেরাতে বাংলাদেশের পর্যটন আকর্ষণকে দেশ বিদেশের মানুষের কাছে আরো জনপ্রিয় করা এবং আঞ্চলিক পর্যটন শিল্পের সাথে সেতু বন্ধন করাই এই মেলা আয়োজনের অন্যতম উদ্দেশ্য। 11তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার আয়োজনের মধ্য দিয়ে দেশের প্রতিটি দর্শনীয় স্থানে ছড়িয়ে পড়বে পর্যটকদের আনন্দ মিছিল। পর্যটন শিল্প পুনরায় গতিশীল হয়ে উঠবে। দর্শক, দুপুরে বাংলাদেশ থেকে প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছি। পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন সহকর্মী ফারহানা ন্যান্সি। সাথেই থাকুন।